ইয়াসিন সাহেব বারান্দায় অজু করতে এসে দেখেন শশা মাচার নিচে লাল শাড়ি পরা বউমতো কে যেন ঘুরঘুর করছে। শশা মাচা তো বেড়ানোর জায়গা না, কে ওখানে? শশা তুলছে নাকি? তাই তো, শশাই তো তুলছে, কোচর ভর্তি শশা। সূর্য ডোবার পর ফলবতী গাছের ফল ছেঁড়া যায় না, এই সত্যটা কি লাল শাড়ি পরা মেয়েটা জানে না? ইয়াসিন সাহেব অত্যন্ত বিরক্ত হলেন। একবার ভাবলেন অজু বন্ধ রেখে এগিয়ে গিয়ে দেখে আসেন ব্যাপারটা কি, কিন্তু এটা ঠিক না। গুরুতর কোনো ঘটনা না ঘটলে নামাজ ছেড়ে যেমন ওঠা যায় না, তেমনি অজু ছেড়েও ওঠা যায় না। লাল শাড়ি পরা মেয়ের শশা তোলা কোনো গুরুতর ঘটনা না। তিনি অজু শেষ করে তার ঘরে ঢুকলেন। তার ঘরে পালঙ্কের মাথায় ভাঁজ করা জায়নামাজ থাকে, সেই জায়নামাজ নিয়ে মসজিদে যাবেন। যদিও আজ আলসি লাগছে, মসজিদে না গিয়ে ঘরে নামাজ পড়ে ফেলতে ইচ্ছা করছে। সমস্যা হয়েছে, মসজিদটা তিনি নিজে দিয়েছেন, পাকা মসজিদ। মুসল্লিদের অজুর জন্য চাপকল, একটা স্যানিটারি ল্যাট্রিন সবই করা হয়েছে। আজানের মিনার ছাড়া মসজিদের যাবতীয় কাজ শেষ। এই মাসের ৮ তারিখ থেকে উলা পাশ একজন মৌলানাও রাখা হয়েছে। রোজা আসছে, খতমে তারাবি পড়ানোর মানুষ দরকার। মৌলানার থাকা খাওয়া এবং মাসিক ৫৭০ টাকা বেতনও তিনিই দিচ্ছেন। সেই মানুষ যদি নিজের মসজিদে নামাজ না পড়ে, তাহলে অন্যরা কেন নামাজ পড়বে? ইয়াসিন সাহেব জায়নামাজ হাতে নিলেন, বিরক্ত গলায় ডাকলেন, শেফার মা কই? এদিকে শুনে যাও। আমিনা বেগম স্বামীর গলা শুনে ছুটে এলেন। এবারে সবাই ইয়াসিন সাহেবকে জমের মতো ভয় করে, আমিনা বেগম তার ব্যতিক্রম না। ইয়াসিন সাহেব স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, শশা মাচার নিচে কাকে যেন দেখলাম লাল শাড়ি পরা, মেয়েটা কে? আমিনা বেগম ফিক করে হেসে ফেলে বললেন, নিজের মেয়েরে চিনেন না? শেফা। লাল শাড়ি পরেছে কেন? শখ করে পরেছে, এই শাড়ি তো ঢাকা থেকে আপনিই এনে দিয়েছেন। সন্ধ্যাবেলা শশা তুলতেছে, এটা কেমন কথা? সন্ধ্যাকালে নামাজ আদায় করবে, তারপর বই নিয়ে বসবে। ম্যাট্রিক পরীক্ষার ২ মাসও বাকি নাই। আমি মসজিদ থেকে এসে যেন দেখি সে বই নিয়ে বসেছে। জি আচ্ছা। তার মাস্টার কই? রফিক? তাকে তো দেখি না, জুম্মাবার ছাড়া কোনোদিন তাকে মসজিদেও দেখলাম না। তাকে বলে দিবে, আমার বাড়িতে যারা যারা জায়গির থাকে তাদের প্রত্যেকের মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। এই নিয়মের কোনো ব্যতিক্রম হবে না। তুমি দেখো রফিক ঘরে আছে কিনা, আমি নিজেই আজ তার সাথে করে মসজিদে নিয়ে যাব। আমিনা বেগম বললেন, রফিক ঘরে নাই। গেছে কোথায়? ময়মনসিং গিয়েছে, সন্ধ্যার ট্রেনে চলে আসবে। ময়মনসিং গেল কখন? আজ সকালে গিয়েছে। আমি কিছু জানলাম না কেন? শেফার মা শোনো, আমার এই বাড়িতে যারা থাকে তাদের সবার সব বিষয় আমাকে জানাবে, কোনো কিছু গোপন রাখবে না। নামাজের সময় পার হইয়া যাইতেছে, আপনি মসজিদে যান। ইয়াসিন সাহেব বিরক্ত মুখে মসজিদের দিকে রওনা হলেন। মসজিদের জন্য যে মৌলানা রাখা হয়েছে তাকে তার একেবারেই পছন্দ হচ্ছে না। পছন্দ না হওয়ার প্রধান কারণ, মৌলানা নামাজের সময় বেছে বেছে সবচেয়ে লম্বা সূরাগুলি বের করে। দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ে খিল ধরে যায়, তারপরও সূরা শেষ হয় না। দোয়ার সময় হাত যে তোলে, সেই হাত আর নামায় না। দোয়া কিছুক্ষণ চলে উর্দুতে, কিছুক্ষণ আরবিতে, তারপরে শুরু হয় বাংলায়। বাংলা দোয়ার এক পর্যায়ে আমরা বড়ই গুনাহগার, আমরা বড়ই গুনাহগার বলতে বলতে হাউমাউ করে কান্নাকাটিও শুরু হয়। ইয়াসিন সাহেবের ধারণা মৌলানা মিথ্যা কথাও বলেন। চাকরি পাওয়ার ৪ দিনের দিন মৌলানা তাকে আড়ালে ডেকে নিয়ে কাঁদো কাঁদো গলায় বললেন, আজ শেষ রাতে ফজরের নামাজের আজানের ঠিক আগে আপনাকে নিয়ে একটা খোয়াব দেখেছি। খোয়াবে দেখলাম আরব দেশের লেবাস পরা একজনকে, সফেদ দাড়ি, একটা সাদা চাদর, এক
প্যাচ দিয়ে পড়া, চোখে সুরমা। আমি ওনাকে চিনতাম না। উনি আমাকে বললেন, তুমি অতি ভাগ্যবান। তুমি যার আশ্রয়ে আসো সে নেকবান, তার অন্তরে আছে আসল নুরানি। এই নুরানির কারণে সে নিজ খরচায় মসজিদ দিয়েছে। এখন তোমার দায়িত্ব এই মানুষটার পাশে পাশে থাকা, তার দেখভাল করা। মসজিদের দায়িত্ব পালনের চেয়ে এই মানুষটার দেখভাল তোমার জন্য অতি জরুরি। এই বলে তিনি আমার ডান হাতের বুড়া আঙ্গুলে আতর লাগাইয়া দিলেন। তারপরেই আজানের শবে ঘুম ভেঙে গেল। ইয়াসিন সাহেব শুকনো গলায় বললেন, ও। মৌলানা উৎসাহের সঙ্গে বললেন, আল্লাহ পাকের কি কুদরতি, সেই আতরের গন্ধ এখনো আঙ্গুলে আছে, একটু শুকে দেখেন। ইয়াসিন সাহেব বললেন, শুকে লাভ নেই, আমার সর্দি, গন্ধ পাই না। খোয়াবটা দেখার পরে বড়ই অবাক হয়েছি। ইয়াসিন সাহেব হাই তুলতে তুলতে বললেন, অবাক হওয়ারই কথা। আরব দেশের মানুষকে স্বপ্নে দেখলেন, সে কথা বলতেছে বাংলায়। যাই হোক, স্বপ্ন বেশি না দেখা ভালো, স্বপ্ন কম দেখবেন। আপনি বোধ হয় আমার খোয়াবের ব্যাপারটা বিশ্বাস করলেন না। ইয়াসিন সাহেব বললেন, করেছি, বিশ্বাস করব না কেন? আপনি এত বড় মৌলানা, আপনি তো আর মিথ্যা কথা বলবেন না। আজানের শব্দে শুনে ঘুম ভেঙেছে, এটা শুনে অবাক হয়েছি, কারণ আজান তো দেন আপনি। আজানের শব্দটাও খোয়াবে শুনেছি। ও, যাকে স্বপ্ন দেখেছি তার পরিচয় দিলে আপনি চমকে উঠবেন। তাহলে পরিচয় না দেওয়াই ভালো। এই বয়সে ঘন ঘন চমকানো ভালো না, স্বাস্থ্যের ক্ষতি হয়। ইয়াসিন সাহেবের মনটা খারাপ হয়ে গেল। টাকা পয়সা খরচ করে মসজিদের জন্য ইমাম রাখা হলো, সে চোখের পাতা না ফেলে মিথ্যা কথা বলে। তিনি ধর্ম কর্মের জন্য মসজিদ দেন নাই, মসজিদ দিয়েছেন আগামী ইলেকশনের কথা চিন্তা করে। আওয়ামী লীগ বিএনপি দুই পার্টিতে দেন দরবার শুরু করেছেন। একজনকেও নমিনেশন দিলেই হলো, না দিলে স্বতন্ত্র পারবেন। তার মতো ফালতু যে মানুষ, তার বিষয়ে স্বপ্নে কথা বলল সফেদ পোশাকের লোক, স্বপ্নে আবার আতরও মাখিয়ে দিল। আতরের গন্ধ স্বপ্নে শেষ হবার পরেও যায় নাই, এখনো বুড়ো আঙ্গুলে লেগে আছে। মিথ্যা কথারও তো সীমা থাকা দরকার। একে যত তাড়াতাড়ি সম্ভব বিদায় করতে হবে। যার পেছনে দাঁড়িয়ে নামাজ পড়া হয়, তার প্রতি যদি শ্রদ্ধা না থাকে, তাহলে নামাজ হবার কথা না। ইয়াসিন সাহেব মাগরিবের নামাজে দাঁড়া হয়েছেন। ৩ রাকাত নামাজ দেখতে দেখতে শেষ হবার কথা। অবস্থা যা দেখা যাচ্ছে, এই মৌলানা কতক্ষণ লাগাবে কে জানে। ইয়াসিন সাহেবের মন এখন বিক্ষিপ্ত। নামাজের সঙ্গে সম্পর্কিত নয় এমন সব কথাবার্তা মনে আসতে শুরু করেছে। যেমন, রফিক ময়মনসিং গিয়েছে, সে ময়মনসিং যাবে জানলে তিনি 2টা ইলিশ মাছ আনার টাকা দিয়ে দিতেন। গ্রামগঞ্জের বাজারে ইলিশ মাছ পাওয়া যায় না, ময়মনসিং ছাড়া গতি নেই। এই বছর ইলিশ মাছ খাওয়াই হয় নাই। নতুন সরিষা দিয়ে ইলিশ মাছের ঝোলের কাছে জগতের কোনো খাদ্যই খাদ্য না। বেহেশতের খানাখাদ্যের মধ্যে পক্ষীর মাংসের কথা উল্লেখ আছে, ইলিশ মাছের ঝোলের কথা উল্লেখ আছে কিনা মৌলানা সাহেবকে জিজ্ঞেস করতে হবে। মৌলানা যেরকম মিথ্যাবাদী লোক, না থাকলেও হয়তো বলবে আছে, তাকে খুশি করার জন্য বলবে। ইয়াসিন সাহেবের মনে হলো নামাজে দাঁড়িয়ে তিনি সোয়াবের পরিবর্তে পাপ করে যাচ্ছেন। যতই সময় যাচ্ছে ততই পাপ বাড়ছে। তিনি আল্লাহ পাক বা বেহেশত দোজখের কথা চিন্তা না করে চিন্তা করছেন অতি তুচ্ছ ইলিশ মাছের কথা। ইয়াসিন সাহেব মাথা থেকে দুষ্ট চিন্তা দূর করার চেষ্টা করলেন। চিন্তাটা আরো খারাপ দিকে চলে গেল। মাথায় ঘুরতে লাগলো যাত্রা পার্টির কথা। গ্রামের মানুষজন যাত্রা দেখলে খুশি হয়। এই শীতে যাত্রার আয়োজন করলে দল বেঁধে সবাই যাত্রা দেখতে আসবে। তিনিও সবার সঙ্গে যাত্রা দেখবেন। অনেকের সঙ্গে আলাপ পরিচয় হবে। মাঝরাতে চায়ের ব্যবস্থা থাকবে। সবাই 1 কাপ করে চা খেলো। কত আর খরচ হবে? লাভ হবে 3 ডবল। হিন্দু ভোট হয়তো কিছু পাওয়া যাবে। গতবার ইলেকশনে হেরেছেন হিন্দু ভোট না পাওয়ার কারণে। মসজিদ দেবার কারণে হিন্দু ভোট আরো কমে যাবে কিনা কে জানে। রাতে খেতে বসে ইয়াসিন সাহেব চমৎকৃত হলেন। ইলিশ মাছের ভাজা এবং ঝোল। সাধারণ কোনো ঝোল না, সরিষার ঝোল। বাটি থেকে সরিষার ঝাঁঝ নাকে এসে লাগছে। ইয়াসিন সাহেব বিস্মিত গলায় বললেন, শেফার মা,
ইলিশ মাছ? ব্যাপার কি? রফিক এনেছে। নিজ থেকে এনেছে নাকি তুমি আনতে বলেছিলে? নিজ থেকে এনেছে, একজোড়া মাছ নিয়ে এসেছে। মাছের দাম দিয়া দিবা। জি আচ্ছা। তারে ডাক দাও, কথা বলবো। আচ্ছা থাক, এখন না। মাছটা ভালো হয়েছে, ঝাল কিঞ্চিত বেশি হয়েছে, তার জন্য স্বাদের কোনো কমতি হয় নাই। আরেক টুকরা মাছ নেন। ইয়াসিন সাহেব আরেকটা মাছ নিলেন। আলাদা করে পিরিচে ইলিশ মাছের দুটো মাথা রাখা হয়েছে। ইয়াসিন সাহেবের হিসেবে এই জগতে যত সুখাদ্য আছে, ইলিশ মাছের মাথা তার মধ্যে একটি। বেশিরভাগ মানুষ এই তথ্য জানে না। শেফা খেয়েছে? না। একটা মাথা শেফার জন্য রেখে দাও। আপনি খান, শেফা মাছের মাথা খেতে পারে না। খাওয়া শিখতে হবে না? সব কিছু শিখতে হয়। খাওয়া শিখতে হয়, না খেলে খাওয়া শিখবে কিভাবে? আমিনা বেগম বললেন, মেয়ে মানুষের অত খাওয়া শিখার দরকার নাই। মেয়ে মানুষ যত কম খাওয়া শিখে তত ভালো। কার না কার ঘরে যেতে হয়। ইয়াসিন সাহেব বিরক্ত মুখে বললেন, বাবা মায়ের সঙ্গে যতদিন আছে ততদিন খাওয়া খাদ্য যেন ঠিকমতো খায় এটা দেখা বাবা মায়ের কর্তব্য। মেয়েকে ডাকো, ইলিশ মাছের মাথাটা আমার সামনে খেতে বলো। সে খাবে না। খাবে না আবার কি? অবশ্যই খাবে, ডাক দাও দেখি। আমিনা বেগম মেয়েকে রক্ষা করার জন্য বললেন, পড়তে বসেছে, পড়া থেকে উঠানো ঠিক না, এমনিতেই পড়তে চায় না। আর আপনি আমার একটা কথা রাখেন, এই মাথাটাও খান। আমি শেফারি ইলিশ মাছের মাথা এনে খাওয়াবো। ইয়াসিন সাহেব দ্বিতীয় মাথাটাও পাতে উঠিয়ে নিলেন। খাওয়া দাওয়ার পর পান খাওয়া এবং পান খেতে খেতে হুক্কায় টান দেওয়া ইয়াসিন সাহেবের দীর্ঘদিনের অভ্যাস। এই সময় তার পায়ের কাছে ফজলু বসে থাকে, সে পায়ে ইলিবিলি কেটে দেয়। ইয়াসিন সাহেবের তখন তন্দ্রা তন্দ্রা ভাব হয়। তিনি এই ঘোর ঘোর অবস্থায় তার কাছে দেন দরবার নিয়ে আসা লোকজনের কথাবার্তা শোনেন। এর একটা ভালো দিক হচ্ছে কারো কোনো কথাই মন দিয়ে শুনতে হয় না। মন দিয়ে মানুষের কথা শোনার মতো কষ্টকর কিছু এই দুনিয়াতে নেই। আজ রাতে তিনি শুনছেন রফিকের কথা। তবে রফিক নিজ থেকে কথা বলতে আসেনি, তিনি ডেকে পাঠিয়েছেন। দুদিন পরপর সে হুট করে ময়মনসিংহ যায়, ঢাকা যায়, এটা ঠিক না। শেফার মেট্রিক পরীক্ষায় বেশি বাকি নেই, এই সময় তার সার্বক্ষণিক থাকা দরকার। মেয়ে যদি মনোযোগী ছাত্রী হতো তাহলে কোনো কথা ছিল না। মেয়ের পড়াশোনার প্রতি কোনো মনোযোগ নাই। রফিক, শুনলাম ময়মনসিংহ গিয়েছিলে, ব্যাপার কি? চশমার দোকানে গিয়েছিলাম। চোখ খারাপ হয়েছে? জি না, দুটো লেন্স কিনলাম। আগে একবার গিয়ে অর্ডার দিয়ে রেখেছিলাম, এরা ঢাকা থেকে আনাইয়া দিয়েছে। জিনিসটা কি বললে? লেন্স, চশমার কাজ। করবা কি? একটা টেলিস্কোপ বানাবো, দূরবীন, দূরের জিনিস কাছে দেখার যন্ত্র। দূরের জিনিস কি দেখবা? তারা দেখা যাবে, চাঁদ দেখা যাবে, খুব কাছে দেখা যাবে। কাছে দেখা যাবার প্রয়োজনটা কি? রফিক চুপ হয়ে গেল। ইয়াসিন সাহেব ঘুম ঘুম গলায় বললেন, বাজে কাজে সময় নষ্ট করবা না। আমি লক্ষ্য করেছি তুমি বাজে কাজে বেশি সময় নষ্ট করো। সময়ের দাম আছে, বুঝলে? জি চাচা। টেলিস্কোপ জিনিসটা কিভাবে বানায়? বুঝাই বলবো? যেভাবে বলো আমি বুঝবো না, তারপরেও বলতে চাইলে বলো শুনি। দুটো লেন্স দিয়ে টেলিস্কোপ বানাতে হয়। একটা হলো অবজেক্টিভ, চাঁদের আলো এই লেন্সের উপর পড়বে, তার ইমেজ তৈরি হবে লেন্সের ফোকাল লেন্থে। সেই ইমেজটা যে জায়গায় পড়বে সেটা হবে দ্বিতীয় লেন্সটার ফোকাল প্লেন। প্রথম লেন্সটার ফোকাল লেন্থ যত বেশি হবে, দ্বিতীয় লেন্সের ফোকাল লেন্থ হতে হবে অনেক কম। ব্যাস, তৈরি হয়ে গেল টেলিস্কোপ। অবজেক্টিভের ফোকাল লেন্থ কত বেশি তার উপর নির্ভর করবে জিনিসটা কত কাছে দেখা যাবে। আমি যে টেলিস্কোপটা তৈরি করব সেটা দিয়ে ইনশাল্লাহ শনি গ্রহ দেখা যাবে। কি দেখা যাবে? শনি গ্রহ, শনির বলয়। শনি গ্রহ দেখা ঠিক না, শনি থেকে যত দূরে থাকা যায় তত ভালো, বুঝলে তো? জি। তোমার যন্ত্রটা তৈরি হবে কখন? যন্ত্রপাই তৈরি, কাঠের চোঙের মধ্যে দুটো লেন্স শুধু ফিট করা, আর ঘন্টাখানিক লাগবে। ধরেন আজ রাত 2টো নাগাদ চাঁদ দেখতে পারবো। আজ পূর্ণিমা না? জি পূর্ণিমা।
টেলিস্কোপটা তৈরি হলে কি চাচা আপনাকে ডেকে দিব? আমাকে ডাকাডাকি করার দরকার নাই, আমার সমস্যা আছে। রাতে একবার ঘুম ভাঙলে আর ঘুম হয় না। ঠিক আছে, এখন যাও। আর শোনো, বাজে কাজে সময় নষ্ট করবা না। চশমার কাঁচ দুটা যে কিনলা কত দাম পড়লো? 1100 টাকা নিয়েছে। 1100 টাকা একেবারে যে পানির মধ্যে পড়েছে, এটা বুঝতে পেরেছ? চাঁদ কাছে এনে দেখার কোনো দরকার নাই। কাছে আনলে যে জিনিস ভালো দেখা যায় তা না। আল্লাহ পাক যে জিনিসে যেখানে রেখেছেন সেখানেই তারে ভালো লাগে। আল্লাহ পাক যদি ভাবতেন চাঁদকে কাছে আনলে ভালো দেখা যাবে, তাহলে তিনি হাতের কাছে চাঁদ এনে দিতেন, হাত দিয়ে চাঁদরে দেখার ব্যবস্থা করে দিতেন। তিনি কি সেটা দিয়েছেন? জি না। আচ্ছা যাও, টাকা পয়সা বাজে খরচ করবা না। অপচয়কারী শয়তানের ভাই, এটা মনে রাখবা। জি আচ্ছা। তোমার ছাত্রী পড়াশোনা কেমন করতেছে? জি ভালো। মোটেই ভালো না। পড়াশোনার দিকে তার মন নাই। তার মন সাজনে। গত মাসে ঢাকায় যাব, সে আমার হাতে কি কি আনতে হবে তার লিস্ট ধরাইয়া দিয়েছে। লিস্টে আছে লিপস্টিক, পাউডার, এইসব হাবি যাবি। তোমাকে বাড়িতে কি কারণে রেখেছি সেটা মনে রাখবা। মেয়ে মানুষ একবার ম্যাট্রিক ফেল করলে আর পাশ করতে পারে না। সে যেন এক চান্সে পাশ করে, এটা দেখতে হবে। শুধু চাঁদ দেখলে হবে না। আচ্ছা, এখন যাও। ফজলু পায়ে ইলিবিলি কাটছে। বাইরের আবহাওয়া মনোরম। কার্তিক মাসের শুরু। অতি আরামদায়ক বাতাস বইছে। চারদিকে প্রবল জ্যোৎস্না। ইয়াসিন সাহেব হাতে হুক্কার নল নিয়ে গভীর তন্দ্রায় ডুবে গেলেন। মাঝে মাঝে ঘুম কাটলে তিনি দেখতে পান উঠানে রফিক কাঠের টুকরা হাতুড়ি করাত নিয়ে কি যেন করছে। সে পাটি পেতে বসেছে। তার পাশে কাঠের চেয়ার, চেয়ারে ছোট্ট বাক্স। ইয়াসিন সাহেব তার মধ্যে ভাবেন করছে কি। তারপরেই মনে হয় রফিক চাঁদ দেখার যন্ত্র বানাচ্ছে। তিনি খানিকটা বিরক্ত হন। বিরক্তি নিয়েই হুক্কার নলে দু তিনটা টান দেন। তারপর আবারও গভীর তন্দ্রায় আচ্ছন্ন হয়ে পড়েন। কিছুক্ষণ পর হাতুড়ির টুকটাক শব্দে তন্দ্রা কাটে। তিনি ভাবেন চাঁদের আলোতে বসে রফিক করছেটা কি। হাতুড়ি পেরেক করাতের ঘষাঘষি হচ্ছেটা কি। আমিনা বেগম রাতে শেফার সঙ্গে ঘুমাতে যান। মেয়ে বড় হলে তাকে কখনো একা শুতে দিতে নেই। হয় সে ছোট ভাই বোনের সঙ্গে ঘুমোবে, নয়তো দাদি নানির সঙ্গে ঘুমোবে। এটাই সাধারণ নিয়ম। শেফার কোনো ভাই বোন নেই। দাদি মারা গেছেন, নানি এখানে থাকেন না। কাজেই বাধ্য হয়ে আমিনা বেগমকে মেয়ের সঙ্গে ঘুমোতে হয়। তিনি জানেন কাজটা ঠিক হচ্ছে না। স্ত্রীর কাছে স্বামী প্রথম, স্বামী দ্বিতীয় এবং স্বামী তৃতীয়, তারপর অন্যরা। সেই স্বামীকে একা ফেলে রেখে মেয়ের সঙ্গে ঘুমোতে আসা খুবই অন্যায়। মানুষটা রাতের বেলা কত কিছুর দরকার হতে পারে। হয়তো এক গ্লাস পানি খাবে, ঘুম আসছে না, মাথায় যন্ত্রণা, মাথায় হাত বুলিয়ে দেওয়া দরকার, মশারির ভেতর মশা ঢুকেছে, কানের কাছে পিনপিন করে বিরক্ত করছে, সেই মশা মারা দরকার। তিনি তার কিছুই করতে পারছেন না। এটা ভেবে তার খুবই খারাপ লাগে। আবার ঘুমোতে যাবার আগে মেয়ের সঙ্গে গুটুর গুটুর করে যে অনেক কথা বলেন, সেটা তার খুবই ভালো লাগে। তবে ইদানিং মেয়ের কথাবার্তা যেন কেমন হয়ে যাচ্ছে। সে ঘুরে ফিরে তার স্যারের কথা বলছে। যে মেয়ে বড় হয়েছে, তার মুখে ঘন ঘন একজন মানুষের কথা আসা খুবই ভয়ের কথা। তিনি এখন এই বিষয়ে মেয়েকে কিছু বলছেন না। তবে যে কোনো এক রাতে বলবেন। সেটা আজ রাতেও হতে পারে। না, আজ রাতে কিছু বলবেন না। আজ মেয়েটার শরীর ভালো না, জ্বর এসেছে, গা গরম। এটা একটা দুশ্চিন্তার কারণ হয়ে গেল। মেয়েটার অসুখ বিসুখ লেগেই আছে। ঢাকায় নিয়ে গিয়ে কোনো ভালো ডাক্তার দেখানো দরকার। আমিনা বেগম ঘুমন্ত শেফার গায়ে চাদর দিয়ে দিলেন। শেফা সঙ্গে সঙ্গে সেই চাদর ফেলে দিল। আমিনা বেগম বললেন, তুই জেগে আছিস? শেফা বলল, হ্যাঁ। শরীর বেশি খারাপ লাগছে? না, শরীর অল্প খারাপ, মন বেশি খারাপ। মন খারাপ কি জন্য? রফিক স্যারকে একটা জিনিস ময়মনসিংহ থেকে আনতে বলেছিলাম, আনে নাই। কি জিনিস? রবারের চুড়ি। রবারের আবার চুড়ি হয় নাকি? হয়, রবারের চুড়ি হয়, নতুন বের হয়েছে। তারে তুই চুড়ি আনতে বলছিস কি জন্য? সে মাস্টার মানুষ। মাস্টার মানুষ চুড়ি আনতে পারবে না? নাকি আনলে সেটা বিরাট দোষ, জেল জরিমানা হবে। আমিনা বেগম মেয়ের প্রশ্নের জবাব না দিয়ে বললেন, মাথার যন্ত্রণা আছে, টিপে দেই। শেফা বিছানায় উঠে বসল। আমিনা বেগম বললেন, কি হয়েছে? শেফা বলল, দেখে আসি। কি দেখে আসবি? দূরবীর কতদূর হয়েছে দেখে আসি। আমিনা বেগমের শরীর ঠান্ডা হয়ে গেল। মেয়েটা বলে কি?
গভীর রাতে সে কার কাছে যেতে চায়? শেফা বলল, স্যার বলেছেন দূরবীন তৈরি হয়ে গেলে সেই দূরবীনে প্রথম চাঁদ দেখব আমি। তুই প্রথম কেন দেখবি? তোর প্রথম দেখার দরকার কি? সেটা তো মা আমি জানি না। কে প্রথম দেখবে কে ২ নম্বরের দেখবে সেটা আমি ঠিক করি নাই, স্যার ঠিক করেছেন। তুমি ওনাকে জিজ্ঞেস করো দেখো। আমেনা বেগম অবাক হয়ে দেখলেন শেফা তাড়াতড় করে বিছানা থেকে নামছে। এই মেয়েকে এখন আটকানো যাবে না। কাজেই এখন যা করতে হবে তা হলো তাকে সঙ্গে যেতে হবে। মেয়ের সঙ্গে মা থাকলে আর কোনো দোষ থাকে না। কোনো কারণে যদি ইয়াসিন সাহেবের ঘুম ভেঙে যায় এবং তিনি জানালা দিয়ে দেখেন গভীর রাতে মামি রফিকের সঙ্গে কথা বলছে, তিনি কিছু মনে করবেন না। কিন্তু তিনি যদি দেখেন মেয়ে একা একা কথা বলছে, তাহলে বাড়িতে গজব হয়ে যাবে। বাড়ির পেছনের জঙ্গলে গর্ত করে মেয়েকে জীবন্ত পুঁতেও ফেলতে পারেন।